উনি যখন হাতে নাতে ধরা পড়লেন যে না উনি আসলেই ছবি তুলেছেন, এবং ওই একদিন নয়, ওনার গুগল ফটোজে গিয়ে দেখা গেল ওই একই চায়ের দোকানে একাধিক দিনের ছবি উনি তুলেছেন। আমার ছবি আছে, আরও মানুষের ছবি আছে, মানে উনি আসলে অনেকদিন ধরে টার্গেট করে জিনিসটা করছিলেন। কোনো ধরনের শ্রমিক শ্রেণী, কোনো ধরনের ন্যায্য দাবির জন্য যে আন্দোলনগুলো হয় সেই শ্রেণী কিন্তু আপনার কাছে প্রেশার গ্রুপ না, আপনার কাছে একটা নির্দিষ্ট শ্রেণী, নির্দিষ্ট গোষ্ঠী প্রেশার গ্রুপ, এবং সেই নির্দিষ্ট গোষ্ঠী কিন্তু আমরা এখন চিনতে পারছি। আপনি বলছেন নয়া বন্দোবস্ত বা আপনি বলছেন সংস্কার করে নতুন একটা কিছু আনবেন, এই যে হাজারখানিক আইনজীবী, সরকারি আইনজীবী নিয়োগ দিচ্ছেন, একইভাবে রাজনৈতিক নিয়োগ সেই একই, তো এই যে তার কতটুকু কোয়ালিটি আছে একটা মামলাকে আদালতে রিপ্রেজেন্ট করা, একটা মামলাকে তুলে ধরা, প্রসিকিউটরাল যে স্কিল, যে আর্গুমেন্ট, সেগুলো কতটুকু আছে, কিভাবে আপনি যাচাই করছেন? কাভার স্টোরির আজকের পর্বে আমন্ত্রণ। আজকে আমাদের সঙ্গে আছেন তিনজন অতিথি, সাংবাদিক শাকিলা জেলিল, আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং লেখক, সংস্কৃতি কর্মী, অ্যাক্টিভিস্ট ফেরদৌস আরা রুমি। আজকে আমরা আলোচনা করতে চাই, কারণ আমরা এখন বাংলাদেশে দেখছি যে কি ঘর, কি বাইরে, কি কর্মস্থলে কোথাও আমরা নারীর নিরাপত্তা দেখতে পাচ্ছি না। আপনাদের সাথে খোলামেলা আলোচনা করতে চাই যে আপনারা পরিস্থিতিকে সেভাবে দেখেন কিনা, আর দেখলে তার কারণ কি, এখান থেকে উত্তরণের উপায় বা কি। শুরু করি শাকিলা আপনাকে দিয়ে। জি, আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার নিজের জীবনের একটা অভিজ্ঞতা আছে এই সম্পর্কিত, সেটা আপনি যতটুকু আমাদের ভিউয়ারদের জন্য আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ততটুকু আপনি যদি আমাদেরকে একটু বলেন। আমার তৎকালীন অফিস গ্রিন রোডে ছিল। গ্রিন রোডে অফিসের সামনে একটা টম দোকানে আমি চা খাচ্ছিলাম। চা খাওয়ার সময় হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে বিপরীত দিকের একটি বিল্ডিংয়ের গার্ড রুম থেকে একজন মোবাইল তাক করে আছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হয়তো সে ছবি তুলছে বা ভিডিও করছে। তো আমি জিনিসটা নোটিস করার পরে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম। প্রথমে সে আমাকে প্রচণ্ড দুর্ব্যবহার করলো, অস্বীকার করলো। তারপর আমি যখন তাকে চার্জ করলাম যে না আমি আপনার ফোন দেখবো, বলে কি দেখেন, ফোনটা অন করলাম, অন করেই দেখলাম যে তিনি আমার ছবি তুলেছেন। এইটা হচ্ছে ঘটনার শুরু। এরপরে একটা বিশাল ঘটনা আসলে ঘটেছে, মবের আক্রমণটা কিভাবে হলো। তো উনি যখন হাতে নাতে ধরা পড়লেন যে না উনি আসলেই ছবি তুলেছেন, এবং ওই একদিন নয়, ওনার গুগল ফটোজে গিয়ে দেখা গেল ওই একই চায়ের দোকানে একাধিক দিনের ছবি উনি তুলেছেন। আমার ছবি আছে, আরও মানুষের ছবি আছে, মানে উনি আসলে অনেকদিন ধরে টার্গেট করে জিনিসটা করছিলেন। এটা যদি ওনার ভুল হতো তাহলে আমি বুঝতে পারতাম যে এটা ভুল হয়েছে। তো ওনার সাথে যখন এক কথায় দুই কথায় অনেক কথা হয়েছে, উনি কিছুতে ওনার ফোনের পাসওয়ার্ড দেবে না, ডিলিট করবে না, এরকম একটা পরিস্থিতিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে যায়। পাশে আমার কলিগরা ছিলেন, তারাও ছুটে এলেন। ছুটে আসার পরে ছবি ডিলিটের প্রসঙ্গ নিয়ে জিনিসটা তৈরি হলো। আস্তে আস্তে আশেপাশে মানুষজন শব্দ শুনে জড়ো হলো। জড়ো হওয়ার পরে উনি আমার কাছে ক্ষমা চেয়েছেন যে আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আর কোনোদিন আমি করবো না। কিন্তু প্রসঙ্গটা আসলে উনি বাচ্চা না, প্রাপ্তবয়স্ক একজন মানুষ, 35-40-এর উপরে বয়স হবে। আমি বলেছি এটা একটা ক্রিমিনাল অফেন্স, এটা তো এইভাবে সরি বলা যায় না। আমি বললাম না, হয় ফোনের পাসওয়ার্ড দিবে, নয় বাড়িওয়ালাকে ডাকবে, অথবা আমি পুলিশ ডাকবো। তো এরকম পরিস্থিতিতে আমার অফিস থেকেও ফোন আসছিল, আমি অফিসে চলে যাই এবং আমি ওনাকে বলি যে আমি অফিসে চলে যাচ্ছি, ফোনটা নিয়ে হয় বাড়িওয়ালা এলে আমাকে ডাকবেন, অথবা আমি পুলিশ নিয়ে আসবো, আপনি কী করবেন আপনি ডিসিশন দেন। তা আমরা যখন বেরোতে যাচ্ছি উনি মেন গেটটা আটকে দিল। এই পুরো ঘটনাটা হচ্ছিল ওই বাড়ির গ্যারেজে, আশেপাশের মানুষজনও ঢুকেছিল গ্যারেজে। তা আমাদের বের হতে আর দিচ্ছিল না, গেটটা আটকে দিল। তো সেরকম পরিস্থিতিতে কোনো মতে আমরা তিনজন কলিগ ছিলাম, আমি সহ আরও দুজন পুরুষ ছিলেন আমার সাথে সহকর্মী। আমরা তাকে কোনো মতে ধাক্কা দিয়ে সরিয়ে গেট খুলে দৌড়ে আমরা অফিসে চলে এসেছি। অফিসে আসার পরে তখনও আমি আসলে আইনগত ব্যবস্থা নিব বা পুলিশ ডাকতে হবে সেটা ভাবিনি। আমার অফিসে আসার ঘণ্টাখানেকের মধ্যে যেটা হলো, তারা দুইজন লোক আমার অফিসে এসে কলিং বেল চাপলো এবং তারা তখন উদ্যতভাবে যে আমাদের ফোন নিতে এসেছি, তার ফোনটা তাকে ফেরত দিই। তো তখন যখন দেখলাম আস্তে আস্তে যে না, তারা আমার অফিসে আক্রমণ করবে, তখন আমি গিয়ে পুলিশে কল করি। প্রথমে হেল্পটা চাই 999-এ। আমি ফোন দেওয়ার 2 ঘন্টা পরে পুলিশ আসে। তো আমি নিচে নামলাম, আমরা গেলাম সেই বাড়ির সামনে, স্বাভাবিকভাবে অভিযুক্ত যে ঘটনাটা ঘটিয়েছে ওখানে। যখন স্বাভাবিক 3জন পুলিশ সহ আমি গেলাম, পুলিশ দেখলে মানুষের কিউরিওসিটি বেড়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো আস্তে আস্তে 1-2জন করে মানুষ জড়ো হতে শুরু করলো। যে দারোয়ান এই কাজটি করেছিল তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু দ্বিতীয় যে বাড়ির ম্যানেজার ছিলেন তিনি ওখানে উপস্থিত ছিলেন, যে আমার অফিসেও আক্রমণ করেছিল এসে ফোন ছিনিয়ে নেওয়ার জন্য।
এইরকম সিচুয়েশনে মাঝখান থেকে হুট করে দাড়িওয়ালা একজন লোক হঠাৎ করে উত্তেজিত, মানে এতক্ষণ তো সবাই পরোক্ষভাবে পেছন থেকে গালি দিচ্ছিল, তিনি ভিড়ের মাঝখান থেকে তেড়ে এলেন আমাকে মারতে। তিনি যখন আমাকে মারতে এসেছেন তখন কি আমি কথা বাদ দিয়ে আমার ব্যাগ থেকে ফোনটা বের করেছি এবং 15 সেকেন্ডের মতো একটা ভিডিও করতে আমি সক্ষম হয়েছিলাম সেই সময়। উনি যখন মারতে তেড়ে এসেছেন তখন পুলিশের টনক নড়েছে, পুলিশ ওনাকে ফিরিয়েছে এবং ওই সময় আমি ওখান থেকে দৌড়ে এসে আমার অফিসে অবস্থান নিয়েছি। আমি দেখলাম অফিসের জানালা দিয়ে যে কন্টিনিউয়াসলি আমার অফিসের গেটের সামনে লোক দাঁড়িয়ে আছে। তারপরে আমি সেইটার একটা ছবি তুললাম, ভিডিও করলাম এবং তখন আমি বুঝলাম যে আমাকে হয়তো পুলিশ কোনো সহায়তা করবে না, বেটার আমি তাহলে আর্মিকে ফোন দিই, যেহেতু আর্মির কাছে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। এই টোটাল ঘটনার মধ্যে 7টা থেকে 9টা বেজে গেছে। আমি তখনও স্টিল আমি দেখছি আমার অফিসের নিচে মানুষ দাঁড়িয়ে আছে, আমি অফিসে বন্দি, একজন একজন করে কলিগ চলে যাচ্ছে, আমি অফিস থেকে বেরোতে পারছি না। তখন কি আমি ফেসবুকে ওই ছোট্ট ভিডিও দিয়ে এবং নিচে যে মানুষ দাঁড়িয়ে ছিল সেই সব ছবি তুলে পোস্ট করি। তখন গিয়ে যেটা হয় যে স্বাভাবিকভাবে আমি নিজে যেহেতু সাংবাদিক, আমার সাথে আমার সাংবাদিক সহকর্মীরা আছেন যুক্ত, ফেসবুকে অ্যাক্টিভিস্টরা আছেন, তারা বিষয়টা লক্ষ্য করেন। লক্ষ্য করার পরে তারা তখন কলাবাগান থানার ওসিকে ফোন দেন, আর্মিকে ফোন দেন এবং তখন বলতে গেলে একটা প্রেশার ক্রিয়েট হয়। প্রেশার ক্রিয়েট হওয়ার পরে তখন পুলিশ মানে থানা কলাবাগান থানার ওসি এবং আর্মির টিম, তারা 2টা টিমই আমার অফিসে নিচে যায় এবং আমাকে রেস্কিউ করে নিয়ে আসে। এই হচ্ছে ঘটনা কলাবাগান থানায়। তারপরে আমি অভিযোগ দায়ের করি। আমরা একটু রুমির কাছে শুনতে চাই যে এই একটা অভিজ্ঞতা, এরকম হাজার অভিজ্ঞতা এখন আমাদের সামনে আছে। আপনি কি মনে করেন যে কেন এমনটা ঘটছে, কেন আমরা নারীদের প্রতি এমন আচরণ করছি এবং নারীরা কোনো ধরনের সহমর্মিতা সহযোগিতা পাচ্ছে না? আমি ওনার ঘটনাটা খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম এবং ওইটার মধ্যেই ওনার ঘটনার মধ্যেই সব জিনিস দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, যে কেউ যে সহযোগিতা করছে না, কতটা অসহযোগিতাপূর্ণ একটা সোসাইটিতে, একটা ওয়ার্ক প্লেসে একটা মেয়ে কাজ করে। এবং শুধু তা না, জনপরিসরও, যে বাইরে চা খেতে যাওয়া, এই যে জায়গাটা, মানে এইটা দিন দিন কোথায় যে গিয়েছে, ঠেকেছে। এবং আমাদের মনোজগতে কারোই মধ্যে থাকে না যে একটা মেয়েকে নিরাপদ করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য প্রত্যেকের কী মানে তার তো নিজস্ব রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে, সেটা সে কখনোই খেয়াল করে না। এবং এই দেখেন, ধরেন যে সাধারণ মানুষ হিসেবে আমরা হয়তো বা কেউ স্বপ্নদিত হয়ে যেতে পারি, নাও যেতে পারি, সেটা যার যার ব্যক্তিগত চয়েস। কিন্তু সুনির্দিষ্টভাবে যারা দায়িত্বে থাকে, ওই যে উনি যাদের কথা বললেন যে ফোন দেওয়ার পর কারা আসলেন এবং তাদের সাইকোলজিটা কেমন ছিল, আপা মাফ করে দেন, আশেপাশের লোকজনও যেমন বলছে, ওই মানে এখনো পর্যন্ত এগুলো দিয়ে এটা প্রমাণ করে যে আমাদের সোসাইটিতে এখনো নারীর উপর যে সহিংসতা, নারীর উপর যে নির্যাতন, নিরাপত্তাহীনতা বা ইনসেনসিটিভিটি, এইগুলোকে কেউই মানে ঠিকঠাক তো গুরুত্ব তো দেয় না, অ্যাড্রেস তো করে না, কোনো কিছুই করে না এবং এটাকে মনে করে যে খুবই সাধারণ স্বাভাবিক একটা বিষয়। এবং আপনি এই স্বাভাবিককরণ করতে করতে এটা এত স্বাভাবিক হয়ে গেছে। ও যেমন বলছিল যে আমার যে একটা মেন্টাল ট্রমা হয়েছে, আমি যেটা থেকে এখনও বের হতে পেরেছি কিনা কেউ কিন্তু একটাবার জিজ্ঞেসও করেনি। মানে যেহেতু এই বিষয়গুলো নিয়ে, মানে এটা তো অনেক পরের আলাপ, যেটা সে করছে, ও সচেতন বলে ট্রমার কথা পর্যন্ত চলে আসছে, কিন্তু ম্যাক্সিমাম তো ওইটুকুও না। ওই যে ওইখানে আচ্ছা আপা পা ধরে মাপ চাইছে, দিয়ে মাপ করে দেন, এখানে এসে থেমে যায়। পরিবার থেকে শুরু করে আশপাশ সবাই বুঝায় এবং সে থেমে যায়। এবং তারপরে কি হয় দেখেন, এই যে মেয়েটা ঘরে ঢুকে গেল, ও কিন্তু ঘরে ঢুকে গেল, চিরতরে ঢুকে গেল। খুব কম মেয়ে থাকে যারা হচ্ছে যে ফাইট ব্যাক করে যে না আমি এগুলোকে আমি ইয়ে করবো না, সেটা তো খুব কম। তার মানে বেশি সংখ্যক মেয়েরাই কিন্তু এইভাবে নিজেদেরকে গুটিয়ে নেয়। দেখেন, গুটিয়ে নেওয়ার জন্য সমাজের যতগুলো মানে উপাদান সক্রিয়, ঠিক তত কম উপাদান হচ্ছে ওখানে আছে যেটা আপনাকে বের করবে, যেটা মেয়েটাকে বলবে যে আরেক পা এগিয়ে যাও। এটা হচ্ছে এইরকম একটা অবস্থার মধ্যে আমরা এখন আছি। আপনার 5ই আগস্টের পরে সবার আগে শুরুই হলো মবের যে আক্রমণ বলেন, বা একটা নির্দিষ্ট গোষ্ঠী এসে যে মেয়েদের উপর আক্রমণ, এই আক্রমণগুলো, প্রথম আক্রমণটা হলো নারীর উপর, তারপরে মাজার ভাঙা থেকে শুরু করে অন্যান্য আরও অনেকগুলো
জায়গায় আমরা পরে দেখলাম, কিন্তু প্রথম আক্রমণটা যখন নারীর উপর হলো, কিন্তু একটা ঘটনায়ও কিন্তু আমরা দেখলাম না যে প্রশাসন, পুলিশ খুবই সক্রিয় ছিল, কোনো ধরনের কোনো অ্যাকশান নিয়েছে। এবং যেইগুলো কোনগুলো, যেমন ও যখন বললো যে দেখেন 2-3 ঘন্টা পার হয়ে গেছে কেউ আসেনি এগিয়ে, যখন সে ফেসবুকে পোস্ট করলো, তার মানে এটা যখন আওয়াজ হলো, তার মানে যেই ঘটনাগুলো আওয়াজ হয় সেই ঘটনাগুলোকেই আমি শুধু অ্যাড্রেস করি। তাহলে অসংখ্য ঘটনা আছে আওয়াজ হয় না। কোনো ধরনের শ্রমিক শ্রেণী, কোনো ধরনের ন্যায্য দাবির জন্য যে আন্দোলনগুলো হয় সেই শ্রেণী কিন্তু আপনার কাছে প্রেশার গ্রুপ না, আপনার কাছে একটা নির্দিষ্ট শ্রেণী, নির্দিষ্ট গোষ্ঠী প্রেশার গ্রুপ। এবং সেই নির্দিষ্ট গোষ্ঠী কিন্তু আমরা এখন চিনতে পারছি, তাই না? একটা উগ্রবাদী গোষ্ঠী বলেন বা যাদেরকে মনে করছেন যে তুষ্ট রাখলে আপনি আপনার যে এখন আপনি যে জায়গায় ক্ষমতায় সুন্দর বসে একটা এনজয় করছেন, আরামায়েশ করছেন, ভোগবিলাসিতা করছেন, বিদেশ ঘুরছেন, নানান কিছু ভোগ করছেন, তো এই যে এবং পাওয়ার প্র্যাকটিস, পাওয়ারের যে একটা মজা, এটা তো আপনি পেয়ে গেছেন, আপনার কাজকর্ম কথাবার্তা বলে দিচ্ছে। তো এইগুলো যখন আপনি পেয়ে গেছেন এবং আপনি জানেন যে এই গোষ্ঠীকে যদি আপনি তুষ্ট রাখতে পারেন তাহলে আপনার সকল ধরনের মজা, আরাম, আয়েশ, ভোগ বিলাস আরামসে করা যাবে। তো সেই জন্য এই প্রবণতাটা বাড়ছে। আমরা একটু তাজুল আপনার কাছে আসি। আমরা বুঝলাম যে বিচারহীনতা অথবা যার যে দায়িত্ব, সরকারের যে অংশের যে দায়িত্ব, সেইটা ঠিকঠাক পালন না করা একটা বড় কারণ। আপনি আইনের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখেন, বা শাকিলা যেটা বললো যে তার কাছে মনে হয়েছে যে এটা একটা অপরাধ, আসলে আমাদের আইন এটাকে কতটা অপরাধ হিসেবে দেখে? ধন্যবাদ। প্রথম হচ্ছে আমি ওনার ঘটনাটা শুনছিলাম যে মূল অপরাধ তো অবশ্যই যে তার অনুমতি ছাড়া অনেকগুলো ছবি তুলেছেন এবং সেই ছবিগুলো আবার ডিলিটও করছেন না। এখানে অনেকগুলো অপরাধের অনেক উপাদান আছে। তো এই যে অপরাধটা হয়েছে, এটাকে আমার সমাজ, যে সমাজের অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো এটাকে অপরাধ হিসেবে গণ্য করছে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটাকে অপরাধ হিসাবে তারা গণ্য করছে না। কেন? এর পিছনে যেটা হলো যে আমাদের ভালনারেবিলিটি, নারী বা অন্যান্য ভালনারেবিলিটির যে ইন্ডিকেটরগুলো আছে, আপনার এথনিসিটি বা মাইনরিটি, এই যে ভালনারেবিলিটি ইন্ডিকেটর, ওইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমার আইন বা রাষ্ট্রই তো এটা প্রোটেক্ট দিবে তার নাগরিককে, যে তার অধিকারটা সুরক্ষা করার জন্য। এখন এই যে রাষ্ট্র কাঠামোর মধ্যে যেই ব্যক্তি এবং ব্যবস্থাগুলো আছে, সেই ব্যক্তি এবং ব্যবস্থাগুলো এইটা সংবেদনশীল নয় যে এইটা একটা অপরাধ। এই অপরাধটাকে তার মনোজগৎ, আইনের বইতে আছে বা ইয়েতে আছে, কিন্তু তার মনোজগতে এটাকে সে অপরাধ হিসাবে গণ্য করছে না। ফৌজদারি বিচার ব্যবস্থার উপাদান হচ্ছে, গেটওয়ে হচ্ছে পুলিশ, তারপরে বলা হয় প্রসিকিউশন, যারা মামলাটাকে ট্রায়ালে উত্থাপন করে। প্রসিকিউশনের পরের স্টেজ হচ্ছে ট্রায়ালের পরের স্টেজ হচ্ছে কারেকশন। এই যে ফৌজদারি বিচার ব্যবস্থার যে স্টেজগুলো, এই স্টেজগুলো এক একটা আমাদের যারা অ্যাক্টর বা যেই ব্যক্তিরা এটা পরিচালনা করছে, সেই ব্যক্তিগুলো কতটুকু এই সেন্সিটিভ, জেন্ডার সেন্সিটিভ, এথনিক ডাইভার্সিটি সেন্সিটিভ বা আপনার হিউম্যান রাইটস সেন্সিটিভ। আমাদের এই যে 5ই আগস্টের পরে যে ফিনোমেনামগুলো হচ্ছে, এটার কোনো ক্রিমিনোলজিস্ট আমাদের এখানে কেউ ব্যাখ্যা দেয় নাই, বা সেভাবে এই ডিসিপ্লিনটাও হয় নাই। এটা তো একটা এক্সপ্লেনেশন আছে। আমরা যারা ক্রিমিনাল জাস্টিস অ্যাক্টর, পুলিশ, বিচারক, প্রসিকিউটর, জেলার বা এটা, তারা তো এই ক্রিমিনাল এক্সপার্ট না, ক্রিমিনোলজিক্যালি এক্সপার্ট না, এগুলোকে ব্যাখ্যা দিচ্ছে না বা এগুলোকে সেভাবে জাতীয় পলিসিতেও আনা হচ্ছে না, রিফ্লেকশন হচ্ছে না। এই কারণেই আমাদের যে আপনি যেটা বলছেন, নারীরা ঘরে বাহিরে এবং আপনার কর্মস্থলে যে প্রোটেকশন, সুরক্ষাহীনতায় ভুগছে, সেটা সুরক্ষা এই সিস্টেম মানে আমার ব্যবস্থা থেকে, মেকানিজম থেকে পাচ্ছি না। আমরা একটু শাকিলার কাছে ফিরে আসি। শাকিলা, আপনি যদি এবার বলেন যে এরপরে আপনি কি মামলা করলেন কিনা,
মামলাটা চলছে কিনা, এবং একই সাথে যদি আপনি বলেন যে আমরা শুনেছি যে আপনি কর্মস্থলেও আপনার এই বিষয়টা নিয়ে পরে সমস্যা হয়েছে, সেটা যদি আপনি একটু বলেন সংক্ষেপে। আচ্ছা, আমি সেই দিন রাতে একটা লিখিত অভিযোগ করলাম, যেটা আমাকে কলাবাগান থানার ওসি পরামর্শ দিলেন যে ঠিক আছে, এটা যেহেতু ঘটেছে আপনি একটা লিখিত অভিযোগ করে যান। আমি অভিযোগ করার পরে 2 দিন পরে জানতে পারলাম, সাহেব যখন আমার লয়ারের সাথে কথা হলো বা যারা এই বিষয়টাতে এক্সপার্ট, তখন আমি গিয়ে জানতে পারলাম যে এই লিখিত অভিযোগটা এফআইআরও নয়, জিডিও নয়, এটা শুধুমাত্র একটা লিখিত অভিযোগ। এইটার ভিত্তিতে হয়তো কোনো অ্যাকশন নেওয়া যাবে। অফিসে আমার যেটা হলো, 27শে মে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। তারা আমাকে 2 দিন পরে ওই প্রতিষ্ঠানের যিনি সম্পাদক ছিলেন তিনি ডেকে আমাকে বললেন চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। না, যেভাবে বলা হয়, সরাসরি তো কোনো মানে স্যাক করে না প্রতিষ্ঠানগুলো, আমাকে বললো চাকরি ছেড়ে দেওয়ার জন্য। তো আমি তাকে সুন্দর করে জিজ্ঞেস করলাম যে আমি চাকরিটা ছাড়বো, কারণ তো লাগবে, আমাকে আপনি নিয়োগ দিয়েছেন, ইন্টারভিউ নিয়েছেন, আমি মাত্র জয়েন করেছি, 1 মাসও হয়নি, কারণ কি? উনি লো পারফরমেন্স, উনি আমাকে বললেন যে লো পারফরমেন্স প্রতিষ্ঠান, আমরা খুশি না আপনার কাছে। একটা মানুষের পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য তো 3 মাস সময় দরকার বা 6 মাসের একটা প্রবেশনারি পিরিয়ড থাকে। ওনারা কিন্তু আমাকে সেই সময়টাও দেয়নি। তো প্রতিষ্ঠান থেকে আমি কোনো ধরনের কোনো সাপোর্ট পাইনি, আর তারপরে তো আমাকে রিজাইন দিয়ে দিতে হলো। রিজাইন আমি দিলাম। স্বাভাবিকভাবেই মবের ব্যাপারটা তো আমাদের এখানে তেমন কোনো আইনই নেই, কোনো ধারাই নেই, এবং যেটা সবাই বলছে যে আপনাকে তো হাত তোলেনি, আপনার মানে বিষয়টা হচ্ছে যে আমাকে তো খুন করেনি, আমার তো মাথা ফেটে 2 ভাগ হয়নি, তো এইটার জন্য আমি আসলে বিচার পাবো না। সারমর্মটা হচ্ছে, আমি খুব রভাবে বললাম যে এটাই ইনিয়ে বিনিয়ে সবাই এইটাই, মানে যারা জড়িত বা আশেপাশের মানুষজন এটাই বলার চেষ্টা করে। আসলে তো তেমন কিছু ঘটেনি। আজকে অনেক দিন পরে আমি বাড়ির বাইরে এসেছি। স্বাভাবিকভাবে আমি জানি যে এই প্রতিষ্ঠানে আসছি, এখান থেকে সরাসরি বাড়িতে চলে যাবো। আমি বাড়ি থেকে বের হই না, আমার মাথার মধ্যে সারাক্ষণ জিনিসটা ঘোরে, আমি দুঃস্বপ্ন দেখি, আমার এরকম একটা মানে ট্রমাটাইজ অবস্থায় আমি আছি যে আমি বাড়ি থেকে বের হতেও ভয় পাই। এটা একটা ব্যাপার, মেন্টাল হেলথ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমার চাকরিটা চলে গেছে এবং তারা আমাকে স্যালারিটা পর্যন্ত দেয়নি। তাদের সাথে অনেক কথাবার্তার পরে তারা আমাকে আংশিক বেতন দিয়েছে, পূর্ণাঙ্গ বেতনও দেয়নি। এই মুহূর্তে আমার কোনো চাকরিও নেই। তো তাহলে আপনি বুঝুন, একজন মানুষ, আমি নারী হিসেবেও বলছি না, একজন মানুষ যার মানসিক স্বাস্থ্যের এইরকম অবস্থা, এই মুহূর্তে যে বেকার, যার কোনো অর্থনৈতিক সাপোর্ট নেই কোনো দিক থেকে, তার পরিস্থিতিটা আসলে আপনারা চিন্তা করতে পারছেন। সেইখানে আমি খুব ভালো করেই জানি যে এই যে মামলাটা আমি করব, মামলার প্রসিডিউর কি হয়, আমাকে প্রথমে জিডি করতে হবে, তারপরে সেটা কোর্টে যাবে, কোর্ট থেকে আমাকে ডাকা হবে, তারপরে কোর্ট থেকে নির্দেশ দিলে আরও ফার্দার ইনভেস্টিগেশন হবে, অথবা সরাসরি মামলা করা যায়। জিডি না করে আমি চাইলে কোর্টেও মামলা করতে পারি। তো এই মামলাটা কিন্তু আমাকে করতে হবে এবং এই মামলার জন্য যাবতীয় দৌড়াদৌড়িটা আমাকেই করতে হবে। এবং আমার যে সহকর্মী যারা ছিলেন, মামলার একটা বড় ফ্যাক্টর বোধ হয় ভাইয়া সাক্ষী। স্বাভাবিকভাবেই যে মব, তারা তো আমার পক্ষে কথা বলবে না। ওই দোকানদার, সেলুনওয়ালা, চায়ের দোকানদার, স্বাভাবিকভাবেই তারা তো হ্যাঁ, তারা দারোয়ানের পক্ষই নেবে, কারণ তাদের কাছে এটা অন্যায় না, বরঞ্চ অন্যায় আমি করেছি। একজন মাইয়া মানুষ হইয়া এত শক্ত তাদের কথা শুনিনি। মেন কথা হচ্ছে আমি তাদের কথা শুনিনি, ঠিক আছে, তারা এতবার করে বলেছে। তারপর আমার সহকর্মীরাও জিনিসটা নিয়ে আসলে বিরক্ত। এখন এই জিনিসটা যে আমি লড়বো, আইনগতভাবে লড়তে গেলেও আমি হয়তো সহায়তা পাবো, অনেক প্রতিষ্ঠান আছে যারা সহায়তা করে থাকেন, তারপরেও আমার তো সেখানে সময় ইনভেস্ট করতে হবে, কিছুটা হলেও অর্থ ইনভেস্ট করতে হবে, একটা দৌড়াদৌড়ি আছে, শারীরিক, মানসিক, আর্থিক অনেকগুলো বিষয়ের ইনভেস্টমেন্ট এখানে প্রয়োজন আছে। এই সব কিছু ভেবে এবং তারপরে আলটিমেটলি কতটুকু রেজাল্ট আমি পাবো বা কত দিনে পাবো, এই সব কিছু ভেবে আমি আসলে মামলাটা করিনি। রুমি, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? একটা সময় আমরা জানতাম, আমরা বলতাম যে কিছু কিছু নারীকে প্রতিবাদ করতে হবে অন্যদের পথ দেখানোর জন্য, যাতে যাদেরকে আমরা বলি যে যারা একটু পিছিয়ে রাখা হয়েছে তারা যেন সাহস পায়। কিন্তু সাহসী নারীরাও যদি সাহস না পায় বা বাস্তবতার কারণে তারা যদি সেই সাহসটা হারিয়ে ফেলে, তাহলে কি হবে? দেখেন, ওনার কেসটা দিয়ে যদি দেখি যে বাস্তবতা, ওই যে আপনি যে শব্দটা বললেন যে সাহস আছে, ওনার কিন্তু সাহস নেই ব্যাপারটা তা না। কিন্তু ধরেন অন্যান্য যে সাপোর্টগুলোর কথা উনি বলছেন, যেগুলো ওনার নাই, এটা কে নিশ্চিত করবে?
নিশ্চয়ই রাষ্ট্র নিশ্চিত করার কথা বা রাষ্ট্রের কোনো রকম কাঠামো থাকার কথা, কোনো না কোনোভাবে সাপোর্ট। আমরা জানি নামকাও আছে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, নানান কিছু আছে, এবং সেটা যে কতটুকু আছে, কী লেভেলের সাপোর্ট পাওয়া যায় তাজুল ভাইরা আরও বেশি ভালো জানবেন। তো বিস্তারিত আলাপে গেলাম না। আমি যেমন মানে নিজের একটা ছোট আলাপের কথা যদি বলি, অভিজ্ঞতা, ধরেন আমরা তো অনলাইনে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হই, মানে এত বুলি করে, এত গালাগালি করে, শেষ নাই, মানে ধরেন যে অনেক বেশি। আমি কখনো সহজে উত্তর দিই না, একটা যদি ভুলে রিপ্লাই দিই মনে হয় কি যে ভীমরুলের মতন চলে আসে। তো আমি কয়েকটা এরকম জাস্ট কয়েকটা অনেক স্ক্রিনশট রেখেছি, রেখে আবার ডিলিট করে দিয়েছি। তারপর আমি ফোন দিলাম যে আচ্ছা ঠিক আছে, এত করছে দেখি ফোন দিই। ফোন দেওয়ার পরে বলছে যে আপনি আপনার লোকাল থানায় আসেন। এখন আমি ডিজিটাল বাংলাদেশ, আমরা এখন কোন যুগে বসবাস করছি? আমি কেন এখনও থানায় গিয়ে আমাকে অভিযোগ দায়ের করতে হবে? আমি তো সচেতন, কিন্তু আমার থানায় যাওয়ার মতন ওইটুকুন সময় আছে কি না, ওইরকম আমার রাস্তাটা নিরাপদ আছে কি না, বা অন্যান্য ওই যে থানার মানুষের তো মানসিকতার গল্প আমরা শুনলাম যে তারা কতটুকু সেন্সিটিভ। তারা তো সবার আগে চিন্তা করে কোনোভাবে বের করার যে এই মেয়েটার চরিত্র কোথায় খারাপ। হ্যাঁ, তারপরে আবার যদি দেখা যায় যে না ওইখানে কোথাও ভুল নাই, তখন ওই যে গায়ে হাত তো দিচ্ছে, গায়ে হাত দিলে কি হয়, রেপ তো করে নাই। এটা খুব কমন ডায়লগ, খেয়াল করে দেখবেন। তো অপরাধের এই মানে এইগুলোকে আমরা তো সিরিয়াসলি কেন দেখবো? এটা সিরিয়াসলি দেখার কিছু নেই, কত কিছু হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে খবর নেই, আসছে নিজের গায়ে একটু হাত দিছে না কি বলছে, এইভাবে কিন্তু টোন। এখন আমি কেন যাব এই টোনটা শোনার জন্য দ্বিতীয়বার? মানে আমরা কেন সরে আসি, যে সচেতন মেয়েরাও কেন সরে আসে, এই যে হচ্ছে সেই বাস্তবতা। আপনি যখনই এই ধরনের কেসগুলো হয়, আপনি দেখবেন যে পুরুষটিকে কোথাও পাচ্ছেন না, আপনি নাম ধাম পরিচয়ের কিছুই নাই, চেহারা তো নাই, নামও কেউ ভুলে উচ্চারণ করে না, খালি আরে কোন মেয়েটা জড়িত, মানে এইরকম করে হাতটা খুঁজতে থাকে। এবং আমরা তো বলি যে কোনো ইস্যুতে ধরেন আপনি কাউকে পলিটিক্যালি কালার করতে চান, কোনো না কোনোভাবে একটা নারীকে যুক্ত করে দেন, আর কিছু লাগবে না। আপনার ক্যারিয়ার ধ্বংস করতে চান, নারীকে যুক্ত করে দেন, আর কিছু লাগবে না। এখন আমরা এই ধরনের ক্রাইমকে যত বড় করে দেখি, রিয়েল ক্রিমিনাল যারা, যে ধর্ষক বা যে হচ্ছে যে টাকা লুটপাট করে বা যে নানান ধরনের ক্রাইম করতেছে বা খুনি বা চোরাকারবারি, কোনো ক্রিমিনালকে অত খারাপভাবে দেখি না। এই হচ্ছে আমাদের মনোজগতের অবস্থা। তো এই কারণেই মেয়েরা পিছিয়ে থাকছে। এই প্রসঙ্গে তুমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি যেটা রিলেটেড, সেটা হচ্ছে আমরা সাম্প্রতিক আরেকটা ঘটনা জানি, যেখানে এনসিপির শীর্ষস্থানীয় একজন নেতা, হ্যাঁ, তার সাথে একজন নারী তার বিরুদ্ধে একই দলের একজন নারী কর্মী। হ্যাঁ, এবং এইটার কনসিকুয়েন্স এখন আমরা কি দেখছি? আমরা বরং দেখছি যে সেই নারী ফার্দার ভিলিফাইড হয়েছেন, একদম, এবং যিনি নেতা তিনি বোধহয় থেকেই যাবেন সবকিছু। তো যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখলাম, এবং এই এনসিপির তারা আমাদেরকে নতুন স্বপ্নের কথা বললেন, তারা নিজেরা কি প্র্যাকটিস করছেন এবং এটার ফলাফল কি হবে? এখনো পর্যন্ত তারা তো এই ইস্যুতে কোনোভাবে স্পষ্ট অবস্থান তারা দেখাননি। একটা অভিযোগ দাখিল করেছে নীলা ইসরাফিল, এবং তার ভিত্তিতে ওরা একটা কমিটি করেছে। এখন সেই কমিটি কীভাবে অ্যাক্ট করছে, রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো। তার আগ পর্যন্ত এই রিপোর্ট নিয়ে বা এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কিন্তু তারা আসলে নারী ইস্যুটাকে কীভাবে দেখবে, তাদের জেন্ডার পলিসি বা তাদের এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট পলিসি, প্রোটেকশন পলিসি আসলে কি আদৌ আছে কিনা, তারা কিভাবে দেখবেন, এটা তো আমরা এখনো পর্যন্ত এনসিপি কাছ থেকে স্পষ্ট কিছু দেখিনি। এবং এটা আজকে না, তারা নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাস করেন কিনা, উত্তরাধিকার সম্পত্তিতে তারা সমান অধিকারে বিশ্বাস করেন কিনা, এই জায়গাগুলো তো তারা তো একটা যদি কিন্তু টলমলো একটা মানে তাদের উত্তর স্পষ্ট অবস্থান এখনো নাই। তার মানে এই জায়গাগুলো দেখা যাচ্ছে যে অনেকটা এরকম। কারণ কেন বোঝা যাচ্ছে এরকম, যেহেতু তিনি প্রথম সারির নেতা, এবং তারা তো প্রকাশ্যে আমরা না জানলেও আমরা এক ধরনের বিশ্বাস মানে আমরা এটা বুঝতে পারি যে কোনো না কোনোভাবে গভর্নমেন্ট ব্যাকড, কে কার ব্যাকড আসলে আমরা জানি না, কিন্তু এটা বোঝা যায়। তো তার মানে তার তো প্রভাবের জায়গাটা, প্রভাব বিস্তার করা জায়গাটা সকল কিছুই অনেক বেশি। তার মধ্যে যিনি অভিযোগ তুলেছেন তিনি আবার নারী,
তার মানে তো নারীকে কিভাবে আরও ইয়ে করে দেখা হয়, দুর্বল করে রাখা হয়, দুর্বল করে দেখা হয়। তো এই জায়গাগুলোতেও সেম অবস্থা হবে। তারা যে নয়া বন্দোবস্ত বলতেছেন, নয়া রাজনীতির কথা বলছেন, নানান কিছু, কিন্তু এই অবস্থানগুলো জায়গাতে তারা পুরনো জায়গায় পুরনো ধ্যান ধারণার মধ্যে আছেন। না হলে যেই মঞ্চে আপনি বসে আছেন সেই মঞ্চে নারী সংস্কার কমিশনের প্রধানকে বলছে বেশ্যা। আপনি জানতেন না, বুঝলাম, কিন্তু আপনি ওই সময় মঞ্চে বসে হয় আপনি তখন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতেন, অথবা আপনি ত্যাগ করতেন মঞ্চ, অথবা আপনি যখন কথা বললেন আপনি কি তখন একবার নিন্দা জানিয়েছিলেন বা পরে কিছু বলেছেন? কখনোই কিছু বলেন নাই। এটা দিয়ে আমার বোঝা যায় না যে আপনি আসলে এই বেশ্যাকরণের পক্ষে সম্মতি দিচ্ছেন। তাহলে একইভাবে আপনি যখন এই নারীর অভিযোগটি আসছেন এবং এইটাকে এই অভিযোগ কারীকে যখন বলছে যে ড্রামাবাজ, তারপরে নানান কিছু, আপনার সাথেই কেন সমস্যা হয়, কোথাকার কোন বিদেশি কোন ইউটিউবার সাংবাদিক নাকি আমি জানি না, আমি আসলে পরে শুনেছি উনি নাকি সাংবাদিক ছিলেন। তো ওনারা যেভাবে চার্জ করেছেন, আমি তার একটা অডিও রেকর্ড শুনেছি, তাতে নীলার সঙ্গে যেভাবে ভিকটিম ব্লেমিং করছিলেন, এবং তুই মানে কথার ভাষাটা এরকম যে তুই এক্ষুনি বল যে তুই এইটা একটা খেলছিস, তোর একটা খেলা ছিল, গেম প্ল্যান ছিল, তোর প্ল্যান পেছনে কে সরি আমার ভাষার জন্য, যে তোর পেছনে কে ছিল বল এক্ষুনি, নাইলে তোকে খাবো। ধরনটা টাইপ ছিল এই। তাহলে আপনি বলেন কেন কিভাবে মেয়েরা ঘরে মানে এক পা বেশি আগাবে? বা এনসিপির প্রথম সারির নারীরা, তখন আমরা যাদেরকে খুব দেখেছিলাম লাউড, ওরা কোথায়? 2 দিন আগেও দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে মবকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু মুখে, উনি সে কখন থেকে কবে থেকে মুখে বলছেন, যে আমরা ব্যবস্থা নিয়েছি বলে কমে আসছে। কোথায় পরিসংখ্যান তা বলে না, শুধু পরিসংখ্যান তা বলে না ব্যাপারটা না। আমরা তো আমার এটার জন্য প্রকাশ মানে আপনার এগুলো কিছু জিনিস হচ্ছে এমন যে আপনার কোনো গবেষণা করে বের করার দরকার নাই, আপনি তো বের হয়ে টের পাচ্ছেন, তাই না? প্রাত্যহিক ব্যাপার হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে ও বাসায় ঢুকে গেছে, মনে হচ্ছে যে কখন না মব আসে। আচ্ছা, আমরা আবার তাজুলের কাছে একটু কুইকলি ফিরে আসি। সেটা হলো যে যেটা শাকিলা বললেন, আপনি হয়তো ওখানে জোর না দিয়ে এটা বলতে পারেন যে কেন আমাদের এখনো আইনি প্রক্রিয়া এত দুর্বল যে এই জিনিসটা একটা আইনিভাবে অপরাধ হিসেবে গণ্য করা কঠিন হয়ে যাবে, এবং মানে এইরকম মানুষকে কেন আইনের পথে থেকে ফিরে আসতে হচ্ছে, কেন মানুষ যেতে পারছে না? ধন্যবাদ। আমি প্রথমে কেন উনি আইনের পথে যে যাওয়ার পরও ফিরে আসতেছে বা আইনের উপরে আস্থা রাখতে পারছে না, প্রথম হচ্ছে যে আস্থাহীনতায় হচ্ছে মূল কারণ। হচ্ছে আপনার যেই ব্যবস্থা, বিচারের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থা যেই প্রতিকার দেওয়া সেটা দিতে পারছে না, প্রত্যাশিত যে প্রতিকার সেটা দিতে পারছে না। আমি বিদ্যমান আইনের মধ্যেই বলি, বিদ্যমান আইনের মধ্যেই যেই প্রতিকারগুলো আছে, ওনার অনুমতি ছাড়া ছবি তোলা এটা একটা অপরাধ, এটা আপনার সাইবার অ্যাক্টের আওতায় এটা আনা যায়। তারপরে এই অপরাধটারও বিচার চাওয়ার জন্য আমার যেই কাঠামো, সেই কাঠামোতে উনি আস্থা রাখতে পারছেন না। মানে আস্থা রাখতে পারছেন না এর কারণ কিন্তু এটা ওনার না, বিষয় না। বিষয়টা হচ্ছে ওভারঅল সিস্টেমের সেই উপাদানগুলো নেই, বা উনি আস্থা দিতে পারছে না। আমাদের এখন আস্থা দিতে পারছে না কেন? এই সিস্টেমটা আপনি বলছেন নয়া বন্দোবস্ত, বা আপনি বলছেন সংস্কার করে নতুন একটা কিছু আনবেন, এই যে হাজারখানিক আইনজীবী, সরকারি আইনজীবী নিয়োগ দিচ্ছেন, একইভাবে রাজনৈতিক নিয়োগ সেই একই। তো এই যে তার কতটুকু কোয়ালিটি আছে একটা মামলাকে আদালতে রিপ্রেজেন্ট করা, একটা মামলাকে তুলে ধরা, প্রসিকিউটরাল যে স্কিল, যে আর্গুমেন্ট, সেগুলো কতটুকু আছে, কিভাবে আপনি যাচাই করছেন? এখন সেই জায়গাগুলো যখন অ্যাড্রেস না করে আমি নয়া বন্দোবস্তের কথা বলতে পারি না বা সংস্কারের কথা বলতে পারি না। আরেকটা হচ্ছে যে আপনার ডাটা, বিগত কয়েক বছরের ডাটা শো করে যে নারী ও শিশু নির্যাতন দমন মামলায়, আমাদের জেন্ডার বেসড ভায়োলেন্সের মূল মামলা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, এই মামলায় 3% হচ্ছে কনভিকশন রেট, 3%। এখন 100 জন অভিযোগকারী অভিযোগ করার পরে বা মামলা করার পরে আপনার এই 3 জন সাজা পাচ্ছে, বাকি 97 জন
তাদের কি হতো, ওইখানে কি কোনো ভায়োলেন্সের ঘটনা ঘটে নাই? এখন এই যে তারা সাজা পাচ্ছে না, এটার কারণ হচ্ছে এই যে কাঠামো, আমার এই ব্রিটিশ আমলের এই কাঠামো, আপনার আইনি কাঠামো এবং পদ্ধতিগত কাঠামো, সেটা রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি অপরাধ প্রমাণ করতে পারছি না। আমার পুলিশের হাতে আপনার তদন্তের যেই আধুনিক ব্যবস্থা, সেই ব্যবস্থা, তদন্ত তো আমাদের বাংলাদেশের পুলিশে তো তদন্ত জিনিসটা কি জানে না। তদন্ত আইনা পিটাইয়া তার থেকে কথা নিয়ে এইটাই তদন্ত, যে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, সেই বিষয়টা আমাদের সিনিয়র অফিসাররাও জানে না পুলিশের। এবং সেই ব্যবস্থা নেওয়ার জন্য যে একটা সরকার পর্যায় থেকে, পলিসি পর্যায় থেকে একটা কাঠামো করব, সেটাও গ্রহণ করছে না। সেটার উপর দিয়ে অনেকেই বলতেছে, কিন্তু বাস্তবে করছে না। শাকিলের কাছে আবার একটু ফিরে আসি, আপনার কাছে জানতে চাই যে খুব সংক্ষেপে যদি বলেন যে এটা তো বাস্তবতা আপনি বলেছেন, কিন্তু কেমন যদি ইউটোপিয়ানও হয়, কেমন বাস্তবতা হলে আপনি মনে করতেন যে সেটা আপনাকে একটা ভালো ফিলিং দিত? আমরা এরকম একটা সমাজ প্রত্যাশা করি, শুধু নারী পুরুষ শিশু কোনো কিছু আলাদা না করে একজন মানুষ হিসেবে যোগ্য সম্মানের সাথে যাতে সমমর্যাদায় সম অধিকারের সাথে বাঁচতে পারি। রুমি, আপনি যদি বলেন যে এখান থেকে নিয়ে যে আমরা এই নারীদেরই কিন্তু দেখলাম যে জুলাইয়ে তাদের ভূমিকা, এবং একটা সময় তো আমরা জুলাইয়ে দেখলাম যে যখন আন্দোলন স্তিমিত হয়ে যাচ্ছে, মধ্যরাতে নারীরা হল থেকে বের হয়ে এসে আন্দোলনে নতুন মাত্রা যোগ করল। তো সেই নারীরা, এবং আপনি নিজে এখন বলছেন যে আপনি সন্ধ্যার পরে বাইরে ভয় পাচ্ছেন, এত দ্রুত সময়ে এত বদলে গেল কেন বাংলাদেশ? বলছিলাম যে একটা বিশেষ গোষ্ঠী বা একটা উগ্রবাদী গোষ্ঠী বা একটা ইসলামী দল বা সমাজ, এইটাকে তুষ্ট রাখার জন্য তাদেরকে এখন আসলে সব ধরনের তাদের যে অ্যাকশনগুলো সেগুলো ঠিক করতে হচ্ছে। আর এই গোষ্ঠীটা নারীকে কি চোখে দেখে আমরা প্রত্যেকেই জানি। তারা কোনোভাবে পছন্দ করে না নারীরা সক্রিয় হোক, নারীরা ঘর থেকে বের হোক, নারীরা স্বক্ষেত্রে তার একটা অবস্থান তৈরি করুক। কারণ আমরা তো আসলে এইরকম একটা মানসিকতার সমাজে আছি, সেই প্যাট্রিয়ার্কাল যে সমাজ বা সিস্টেম, সেটার তো আমরা প্রত্যেকেই ধারণ করি। যে কারণে ওইখানে যে 3-4 জন নারী আছে তারাও কিন্তু একই জিনিসটা ধারণ করছে। তারা আলাদা কিছু আর না, কিন্তু তারা দেখতে নারী, কিন্তু তাদের রোলটা নারী বান্ধব হওয়ার জন্য যেটা হওয়া উচিত ছিল সেটা তো হয়নি। সেটা তো এতদিন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। তাহলে কেন তাহলে সেটা হয়নি? ওই যে আমি বারবার বলছি যে পাওয়ার এবং হচ্ছে যে পিতৃতন্ত্র, দুটো তো একই সাথে হাত ধরাধরি করেই চলে এবং দুজনকে শক্তিশালী করে এবং তার দিন শেষে নিজের অবস্থানটাকে আরও বেশি শক্তিশালী করে। ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক, আমরা আজকে শেষ করছি, কিন্তু আমরা এই আলোচনা থেকে এই উপলব্ধি নিয়ে যেতে চাই যে নারীর জন্য নিরাপদ পরিবেশ শুধু নারীর সংগ্রাম নয়, এটা আমাদের মানুষ হিসেবে, আমাদের সভ্য মানুষ হিসেবে আমাদের সবার সংগ্রাম। যে সমাজে নারী নিরাপদ বোধ করবে না, সেই সমাজে আমরাই বা কিভাবে মুখ দেখাই আমাদের। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরের পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকবেন।